ফোনটা আমি নিছি, সে দিবেই না, মানে ফোন আমার হাতেই অবশ্য টেনে নেয়নি, তবে বলতেছে যে না আমার ফোনটা দাও, ব্যাগ দাও, এটা আমার পার্সোনাল প্রপার্টি। তুমি কেন বুঝতেছো না, মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানিই না। ওর ফোন আমার হাতে, আমার ফোন আমার হাতে, আমি বলছি ফোন দিব না। আমি তো তারপরে ও আগে আসে, আমি বলছি তুমি ফোন নিতে পারো কিন্তু আমাকে রক্তাক্ত না করে তুমি ফোন নিতে পারবা না। তারপর সে আবার পিছায় গেল, অনেক কাহিনী করে, অনেক দেরি করে, মনে হয় রাত 1টার দিকে সে আমাকে মনে হয় ফোনটা ফোনের পাসওয়ার্ডটা বলছে। পাসওয়ার্ড নিলাম, নিয়ে চ্যাট দেখা শুরু করলাম। রাত 2:30টার দিকে ও বলতেছে তুমি কি চলে যাবে বাসা থেকে। আমি ফোনটা ওকে ব্যাগ দিলাম, কারণ ও বলছে ফোনটা নিয়ে নিবেই। আমি বলছি না আমি কেন যাব, তুমি যাও। এই যে আমাকে এত মানুষ চিনে, ওর তো ফেসবুকও নয়, ওর তো কিচ্ছুটা করতে পারতেছি না, আমরা কিচ্ছু করতে পারতেছি তো না। আপনারা ডেইলি শহীদ ফখরুলের আলোচনা শুনতে আসেন এক বুক আশা নিয়ে, যে যখন দেশে আলোচিত বিতর্কিত কোনো ঘটনা ঘটে, সেখানে আমরা সেই ঘটনা বিশ্লেষণ করার সময় সেখানে বিটুইন দ্য লাইন রিড করে একদম কবরের নিচ থেকে মাটি খুঁড়ে আমরা হইতেছে ক্লু বের করে নিয়ে এসে একটা থিওরি মেরে দিব যে এখানে কী হইতেছে, এবং পরবর্তীতে আমরা যখন ঘটনার প্রবাহ সামনে আসবে, আরও ডিটেলস জানতে পারবো, তখন আমরা দেখতে পাবো ফখরুল ভাই যে থিওরি দিয়েছেন সেই থিওরি পই পই করে সঠিক প্রমাণিত হয়েছে। আমরা জায়গা মতো টাচ করছিলাম, কিন্তু এটাতে ডাবল ডাউন করিনি। আপনি দুঃখে কষ্টে আমার সারাটা দিন খারাপ কাটছে। কি সেই জায়গা? তার আগে ব্যাকগ্রাউন্ড, যারা অনেকদিন পর হয়তো আলোচনা শুনবেন বা নতুনভাবে শুনতেছেন, যে সাকিয়া হক নামের একজন ভদ্রমহিলা, ওনার কপাল গুণে বাংলাদেশের সবচাইতে ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছে। কপাল গুণে বাংলাদেশের সবচাইতে শান্ত, সমাহিত, নিরীহ, ভদ্রস্থ ভদ্রলোকের সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর এখন এই ভদ্রমহিলা নারীবাদী ভদ্রমহিলা, উনি বিয়ে করবেন না, সংসার করবেন না, বাচ্চা নেবেন না, সেগুলোর ব্যাখ্যা একটু পর আসতেছে। উনি সংসার করবেন না, কোনো কিছু করবেন না, উনি দেখবে এবার জগৎটাকে পান্ডা ভদ্রমহিলা, উনি কোনো নিয়ম মানেন না, আইন মানেন না, কানুন মানেন না, কিন্তু ভদ্রলোককে তাকে ছেড়ে যেতেও দিবেন না, ছেড়ে গেলে আবার মামলাবাজি করবেন, রাইট? নারীবাদী, টিপিক্যাল নারীবাদী, সারা পৃথিবীটা তাদের মন মতো হইতে হবে। এই ক্লুই গতকালকে আপনাদেরকে দিছিলাম, কিন্তু দেখেন আমি তাড়াহুড়া করে আলোচনা করতে গেছি দেখে অত মনোযোগ দিয়ে শুনি নাই ওখানে কথাটা কী বলতেছে। আমার ফোকাস ছিল যে ওনার অভিযোগ নিয়ে, তাদের পাল্টাপাল্টি, ওই পাল্টাপাল্টি তো না, ওই লোককে তো জেলে ঢুকিয়ে দিছে, ওই লোকের ভাষণ তো আমরা এখনো শুনতেই পারিনি। যেটা 1 কোটিবার আপনাদেরকে বলছি যে একতরফা কথা শুনে কখনো কোনো কনক্লুশনে পৌঁছাবেন না। সেখানে সারা ইন্টারনেট ভর্তি মহিলাগুলা কী করে বেড়ে দিছে, পান্ডাগুলা। একটা মহিলা এসে একটা কথা বলছে, আর সাথে সাথে এরা ফ্যাক্ট পেয়ে গেছে। আচ্ছা, যেখানে আমরা হাজার হাজার পর্বে দেখাইছি যে সাধারণত মোর অফেন দেন নট এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলে, এরা বাস্তবতাকে সঠিকভাবে উপস্থাপন করে না। সেটা কেউই করবে না, সবাই তার মতো করে কনভিনিয়েন্টলি ন্যারেটিভ উপস্থাপন করবে। তার মধ্যে নারীগুলো হইতে সারা ডাবল বদমাইশ, এগুলা কান্নাকাটি করে, এরা আবেগ তৈরি করে, এরা মপকে নিজের সাইডে নেওয়ার চেষ্টা করে, এরা হইতেছে বদমাইশি করবে। নারীর চোখের জল নিয়ে যে এত কাব্য কবিতা, যে এরা চোখের জল দিয়ে ছলনাময়ী নারী সারা পৃথিবী, এই জিনিস এখনও আছে। এই জিনিস শিক্ষিত, তথাকথিত উচ্চ শিক্ষিত নারীবাদী পান্ডা আপুটি সহ যখনই কোনো কিছু তার মন মতো না হবে, একটা ফ্যাচ করে একটা কান্দা দিয়ে একটা গল্প ফাঁদবে সে। আচ্ছা, সেই প্রমাণ আমরা এখন আবার এখানে পাবো। আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই মহিলার অভিযোগ যে ভদ্রলোক তার সাথে চিট করছে, করে হইতেছে পরকীয়া সম্পর্কে জড়াইছে। কিন্তু বাস্তবতা আমরা যেটা এখন আমরা দেখবো সেটা হচ্ছে মোটেই উনি যা বলছেন ঘটনা তা না। ভদ্রলোকের সাথে ভদ্রমহিলা দীর্ঘদিনের মনোমালিন্য চলতেছে, এবং ভদ্রলোকের যা চাওয়া ছিল, যেটা আমরা এখন আবার দেখবো, আমরা ভদ্রলোকের চাওয়া ছিল ভদ্রমহিলার কাছে যে আমি বিয়ে করছি, আমি সংসারী মানুষ, সংসার করতে চাই, প্লিজ আল্লাহর ওয়াস্তে তুমি সারা পৃথিবী টোটো করে ঘুরে বেড়াইতেছো, অনেকদিন ঘুরে বেড়াইছো, তোমাকে কিছুই বলি না, এবার একটু সংসারাদি করি, একটু বাচ্চা কাচ্চা নেই। কিন্তু ভদ্রমহিলা লোকের কথা শুনবেন না, উনি হাজব্যান্ডের কথা শুনবেন না, উনি হইতেছেন মহাবিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যে বলছেন আমি মানি না কখনো আইন, বিদ্রোহী কবিতা, আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি বিদ্রোহী, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি আনি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশির। উনি কোনো কিছু মানেন, উনি বিদ্রোহী। উনি সংসার আদি করবেন না, হাজব্যান্ডের কথা শুনবেন না, হাজব্যান্ডের চাওয়া পাওয়া পূরণ করবেন না, কোনো কিছুই করবেন না, কিন্তু হাজব্যান্ড ওনাকে ছেড়ে গেলে আবার মামলাবাজি করবেন। আচ্ছা, আবার শুধু মামলাবাজি না, একটা মব জাস্টিস খুলছে অনলাইনে, ফেসবুকের মধ্যে, বদমাইশ কোথাকার। তো এই হইতেছে ঘটনা। ওই লোক তাকে ভদ্রমহিলাকে খুবই ভদ্রস্থ উপায়ে বলছে যে আমরা চলো খুবই বন্ধুত্বপূর্ণ উপায়ে সামাজিকভাবে আমরা এই সম্পর্কটা থেকে বের হয়ে আসি। এই কথা বললো কেন? এই কথা বলায় এই পান্ডা ভদ্রমহিলা মিথ্যা মামলা দিয়ে ভদ্রলোককে অলরেডি জেলে পাঠাইছে। যেহেতু মিথ্যা মামলা, হোপফুলি এটা বেশি দূর যাবে না, বাংলার কোনো ভরসা নাই। ওই লোক হয়তো বের হয়ে আশপাশে শুভাকাঙ্ক্ষীরা, ওনার নারীবাদী শুভাকাঙ্ক্ষী ভদ্রমহিলা ওনাকে পরামর্শ দিচ্ছেন যে একটা মামলা দেন। আমার অবাক লাগে এই পান্ডাদের মেন্টালিটিটা দেখলে। এরা এরা সারাটা দুনিয়া এদের মতো হইতে হবে, এদের করায়ত্তের মধ্যে থাকতে হবে সারা দুনিয়া, নাইলে এদের কোনোভাবেই এরা
তোর সাথে একটা লোকের বনিবনা হচ্ছে না এবং তোর দোষে, এটা আমরা এখন আলোচনা করি। ভদ্রলোক সেডেন্টারি লাইফ চায়, ঢাকা শহরে বাসা নিয়ে চাকরি বাকরি করতেছে, বাসা নিয়ে একটা থাকে, ভদ্রমহিলা সারা পৃথিবী ঘুরে বেড়ায়, বাচ্চা কাচ্চা নেয় না, এটা নিয়ে তাদের মনোমালিন্য 2-2.5 বছর ধরে। তারপর ভদ্রলোক সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছে ভদ্রস্তুপায়, মামলা দিতে গেছেন কী কারণে? আপনি জানেন, আমরা কেউ জানি না, কারণ আপনি মোলায়েমভাবে উপস্থাপন করছেন আপনার ঘটনা, আপনি ভালো করেই জানেন আপনাদের সমস্যা কী নিয়ে, যেটা আমরা আপনার মুখ থেকে এখন শুনবো, যেটা গতকালকে শুনে ধরছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে ডাবল ডাউন করি নাই। আপনার মুখ থেকে আমরা এখন জানতে পারবো পুঙ্খানুপুঙ্খরূপে আপনাদের মধ্যে কী নিয়ে সমস্যা এবং ভদ্রলোকের অভিযোগ কোন জায়গাতে। আপনি সংসারাদি করেন না, করবেন না, তাহলে ওই লোক চলে যেতে চাইলে আবার মামলা দিচ্ছেন কী কারণে? এবং ওই লোক আপনার সাথে অন্যায় আপনি মাঝরাতে ওই লোকের ফোন সিজ করেন, আপনি ফোন থেকে জোর করে পাসওয়ার্ড নিয়ে নিচ্ছেন, গুন্ডামি পান্ডামি করতেছেন, ভদ্রলোককে সকালে ঘুম থেকে উঠে আবার মামলা দিয়ে দিচ্ছেন। সমস্যাটা কোন জায়গায় আপনার? কি চানটা কি আপনি? সো যেই কারণে আমছালা হারাইছে, যেহেতু ওনার বিয়েটা বৈধ না, এমনিতে তো মিথ্যা মামলা দিচ্ছে, এটা এমনি তো আদালতে টেকার কথা না, একটু সাময়িক হয়রানি করাইছে আর কি লোককে। তারপর কি তো এখন ওনার আশেপাশে নারীবাদী শুভাকাঙ্ক্ষীগুলো ওনাকে পরামর্শ দিত যে আচ্ছা ঠিক আছে, এবার এক কাজ করেন, তখন তো আটকাইতে পারেন না, এবার ওই মামলাটা দেন, ফিতরার মামলাটা দেন, খয়রাতি একটা মামলা, একটা ধারা আছে না, কি জানি বলে আপনার, দেনমোহরের মামলাটা দিয়ে এবার জায়গা জমি দা আছে ওনার কামাই সকল কিছু হাতে নেওয়ার চেষ্টা করি। আমরা গুন্ডা পান্ডা বোধ, আমরা কিসের নারীবাদী, আমরা কোনো আত্মসম্মান বোধ আছে নাকি, কিসের আমরা চাকুরিজীবী, আত্মসম্মান সম্পন্ন স্বাবলম্বী স্বাধীনচেতা মহিলা, আমরা হইতেছি গরিব ফকির মিসকিন। সো ওই লোককে মিথ্যা মামলা দিয়ে তো আটকাতে পারেন না। এবার নারীবাদী ওই ইয়ের মামলাটা দেন, যৌতুক মামলা মনে হয় দিয়ে সুবিধা করতে পারবেন না, ওই যে দেনমোহরের মামলাটা দিয়ে একটু গরিবই করেন, কপাল গুনে এখন সেটা করতে পারবেন না, এখন তাদের বিয়ে বইছে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহর, এটা বলা হয়েছে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আচ্ছা, সো আইনের দিক থেকে হোপফুলি ভদ্রমহিলা সব দিক থেকে চিপায় পড়ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আসি হইতেছে তাদের মধ্যে কী নিয়ে গণ্ডগোল, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি মিথ্যাবাদী ভদ্রমহিলার ন্যারেটিভ থেকে। উনি শুরুতে বোঝানোর চেষ্টা করছেন ভদ্রলোককে সম্ভবত খারাপভাবে উপস্থাপন করার জন্যে, সঠিক বাস্তবতা চেপে গিয়ে, যেটাকে আমরা সেকেন্ড ধরে তুলে নিয়ে বের করে নিয়ে আসবো মাটির নিচ থেকে। উনি বুঝাইতে চাইছেন ওই ভদ্রলোক ফিজিক্যাল কম্পেটিবিলিটি নাই, এই কারণে তার সাথে থাকতে চাচ্ছেন। আচ্ছা, এবং এটা কোনো ইয়ে না, এবং এটা কোনো বৈধ বা গ্রহণযোগ্য বা লেজিট কোনো গ্রহণযোগ্য কারণ হইতে পারে না। মহিলা এমনভাবে উপস্থাপন করছেন এটা কোনো গ্রহণযোগ্য কারণ হইতে পারে না। সে যেহেতু বলছে আমাদের ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি নাই, আমি বলছি দরকার নেই আমাদের ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি, আমার দরকারই নাই কোনো ফিজিক্যাল মিউজিক্যাল হয়, আমি জানি আমাদের মেন্টাল কম্প্যাটিবিলিটি কতটুকু, এই জন্যই আমি সারা জীবন কাটাই ফেলতে পারবো। তো ফিজিক্যালি যদি কোনো কেউ ইনকেপেবল হয়ে থাকে, কোনো পুরুষ, এক্ষেত্রে মহিলা ফিজিক্যালি ইনকেপেবল, কারণ ওই লোক কম্পিটিবিলিটি খুঁজে পাচ্ছে না, কীভাবে ইনকেপেবল সে আলোচনা না হয় আমরা বিস্তারিত আসবো যদি নারীবাদী শিওরদের বুঝতে সমস্যা। আজকে তোদেরকে সুন্দর করে 3x 2x আলোচনার মধ্যে দিয়ে বুঝাই দেবো, যাইস না। তো আমরা জানি যে সারা খবরাখবর শুনি, সারা জীবন এই গল্প দেখে আসছি, শুনে আসছি যে বিয়ের পর যদি কোনো মহিলা আবিষ্কার করে কোনো ভদ্রলোকের জিনিস দাঁড়ায় না, তাহলে তারা পারিবারিক সালিশ বসে ওই ভদ্রলোকের কাছ থেকে ওই ভদ্রলোককে তালাক দিয়ে দেয়। সারা পারিবারিক সালিশ ডেকে সবার সামনে ভদ্রলোককে হেয় প্রতিপন্ন করে তালাক নিয়ে নেয়। তার মানে ফিজিক্যাল কম্পেটিবিলিটির কোনো প্রবলেম থাকলে সেটা একটা লেজিট গ্রাউন্ড সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য। বলতেছি মহিলার সাথে ফিজিক্যাল কম্পেটিবিলিটি নাই, সেটা যদি কোনো গ্রহণযোগ্য আর্গুমেন্ট না হয়ে থাকে, তাহলে তোরা তখন আবার মহিলারা যখন পুরুষদেরকে ছেড়ে দেয় বিয়ের পর, পুরুষদের জিনিস শক্ত হয় না দেখে, তখন তোরা প্রতিবাদ করিস না কেন? তখন তোদের কাছে মনে হয় না যে এটা সব কিছু তোরা খাবি, তোরা গাছের ঠাও খাবি, তোরা তলটাও ঘুরাবি, সকল কিছু তোদের মতো হইতে হবে, রাইট? মহিলা তালাক দিতে পারবে ফিজিক্যাল কম্পেটিবিলিটির কারণ দেখে, পুরুষ পারবে না। আবার পুরুষ কারণ দেখিয়ে দিলে সে কোনো অপরাধ না করলে তোরা মামলা দিবি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ওকে বুঝছি তোরা কি, তোদের চাওয়াটা কি। আচ্ছা, একটা পুরুষের দিক থেকে ফিজিক্যাল কম্পেটিবিলিটি না একটা মহিলা, সেটা কি হইতে পারে? হ্যাঁ, অবশ্যই হইতে পারে। নির্দিষ্ট মহিলার ব্যাপারে ওই লোকের লিবিডো জাগ্রত হয় না, ওই লোকেরটা আসে না, ওই লোকেরটা দাঁড়ায় না। ওইটা কি এই কারণ যে কোনো কারণে একটা মহিলার নির্দিষ্ট নাকি ভদ্র মহিলা, এখন যেহেতু নারীবাদী পান্ডা সেহেতু বলতেই হচ্ছে, যেহেতু মামলাবাজি করে বেড়াচ্ছেন, মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছেন, এখন বলতেই হচ্ছে যে এই ভদ্রমহিলা উনি দাবি করতেছেন ওনার বয়স 32, দেখে আমার 42 বা 52 মনে হয়েছে। আচ্ছা ধরে নিলাম ওনার বয়স 42, আচ্ছা না 32, আপনার বয়স যদি 32 হয়ে থাকে, তাইলে ভদ্রমহিলা যে ওই ভদ্রলোক যে আপনার সাথে নারীবাদী পান্ডামি যেহেতু করতেছেন, এই জন্য একটু বলি, এখন বলতেও খারাপ লাগতেছে না, আপনার তো মনে হয় না দেখলে ভদ্রলোকের যে দাঁড়ায় না, এটার তো মনে হয় না কোনো ইলেজিটিমেট কারণ, এমনই হওয়া স্বাভাবিক বলেই মনে হচ্ছে আর কি, অস্বাভাবিক লাগতেছে না। সেটার জবাবে ভদ্রমহিলা অ্যান্সার হইতেছে লাগবে না, লাগবে না, আমার ফিজিক্যাল কম্পেটিবিলিটি লাগবে না, আমার তোমার সাথে মানসিক কম্পেটিবিলিটি থাকলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার হবে। আপনাকে দিয়ে দুনিয়া চলে নাকি? পৃথিবী কি আপনাকে সেন্টার করে আবর্তিত হয়? আপনি কি সোলার সিস্টেমের সেন্টারে আছেন? আপনি, আপনার ফিজিক্যাল কম্পেটিবিলিটি লাগবে না, আপনার মানসিক কম্পেটিবিলিটি থাকলেই হবে। আপনি এভাবে করে আমাদেরকে বুঝাইলেন, আপনার যেটা হবে সেটা ওই লোকে নাও হইতে পারে। ওই ভদ্রলোকের ফিজিক্যাল কম্পেটিবিলিটি চাই, ওই ভদ্রলোকের শুধু মেন্টাল কম্পেটিবিলিটিতে হবে না। যখন মহিলারা বিয়ে করার পর স্বামীকে ছেড়ে দেয় যে ফিজিক্যাল কম্পেটিবিলিটি হচ্ছে না দেখে, তখন যদি ভদ্রলোক এসে বলে যে লাগবে না, লাগবে না, আমার ফিজিক্যাল কম্পেটিবিলিটি, আমার জিনিস দাঁড়াচ্ছে না, কোনো সমস্যা নাই, আমার মন তো দাঁড়াচ্ছে, এটা বললে তখন মেনে নেবেন, ওইটা মানবেন না। ভদ্রলোকেরটা বললে তখন এটা গ্রহণযোগ্য না। সব আপনাদের মতো হইতে হবে। আচ্ছা ঠিক আছে,
তো আমার ধারণা মহিলা এইসব কারণ দেখাইছে ভদ্রলোক এমন একটা কারণ যেটা দিয়ে ভদ্রলোকে ছোট হিসেবে উপস্থাপন করা যাবে, খারাপ মানুষ কোনো লেজিট কারণে এই টাইপে উপস্থাপন করা যাবে। আসল কারণ যেটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য, সেটা আমরা যদি এখন বোঝার চেষ্টা করি, দেখেন যেটা আমরা দেখাইছি এখন আবার শুনবো। এই ভদ্রমহিলাই কিন্তু বলছেন এক জায়গাতে যে, শোনেন এবার মনোযোগ দিয়ে শোনেন, বলে দিই প্রথম, তারপর ওনার মুখ থেকে শুনবো। তাদের ইস্যু হচ্ছে এই ভদ্রমহিলা উনি হয়েছেন ট্যুর মারানি, উনি সংসার করবেন না, উনি লোকের সাথে থাকবেন না, উনি বাচ্চা কাচ্চা নেবেন না, দেখতেও যে বিশ্ব সুন্দরী তা না। মাঝে মধ্যে হয়তো সংসার যখন করতে আসেন তখন আবার ভদ্রলোকের হয়তো এই মহিলাকে দেখে দাঁড়ায় না। একটা সংসারে একটা জীবনে এই ভদ্রমহিলার কোনো কিছু অফার করেন নাই। তো আপনি যখন বুঝতে পারতেছেন আপনি না দেখতে ভালো, যেটা উনি বলছেন, ওনার নিজের মুখের কথা যেটার সাথে আমি একমত পোষণ করতেছি, উনি না দেখতে ভালো এবং কালো এবং বেটে, আমাদের কালচারে অসুন্দর বলতে যা বোঝায় তা সকল কিছু উনি কালো, বেটে, অসুন্দরী, গায়েগতরে দেখেও কিন্তু যথেষ্ট টান টান নয়, ওই লোক বলতেছেন দাঁড়ায় না। এই সকল কিছু যদি ভদ্রলোকে স্যাক্রিফাইস করতে, এত বড় ভদ্রলোক উনি সকল কিছু স্যাক্রিফাইস করতে, উনি কিসের কারণে করবেন? আপনি কি অফার করতেছেন তাকে? এত কি এই সব কিছুর পর আপনি আবার দাড়িবাদ মারানি, আপনি বিয়েও করবেন, সংসার করবেন না, আপনি ট্যুর মারানি করবেন, আপনি বাচ্চাও নেবেন না। কেন আমি কথাগুলো বলতেছি, কোথেকে বলতেছি এবার শুনি ওনার মুখ থেকে উনি কি বলছেন। উনি কারণ দেখাইতেছেন, উনি কথার এক ফাঁকে বলেন উনি কীভাবে ভদ্রলোকের সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করছেন, তারপরও ভদ্রলোক সমঝোতায় আসেন না। কীভাবে চেষ্টা করছেন? উনি ভদ্রলোকের যে চাওয়া সেগুলো অ্যাড্রেস করার ট্রাই করছেন। কী চাওয়া ওনার মুখের কথা থেকে এবার বোঝার ট্রাই করুন। বাচ্চা কাচ্চা, হ্যাঁ আমি বাচ্চা কাচ্চা ইন্টারেস্টেড ছিলাম রিসেন্টলি, বিকজ আমি মনে করি যে আমি এখন ফাইন্যান্সিয়ালি কেপেবল, আমার মেন্টালি স্টেবল, আমি 32, মানে আমার কাছে মনে হয়েছে এখন আমাদের সংসার ওভাবে শুরু করা উচিত। আপনার কথা থেকে বুঝতেছি আপনি রিসেন্টলি ইন্টারেস্টেড হয়েছেন, তার মানে তার আগে এতদিন পর্যন্ত আপনারা বিয়ে করছেন 20 সালে বা 21 সালে, 5 বছর হয়ে যাচ্ছে, 6 বছর হয়ে যেতেছে, আপনি বাচ্চা কাচ্চা নিচ্ছেন না, আপনি একসাথে থাকেন না। এখন এসে আপনি কথা বলে তো লাভ নাই, এখন তো ভদ্রলোক হি মুভড অন, এখন তো কথা বলে লাভ নেই, হি অলরেডি মুভড অন। সে আপনাকে সাথে 2.5 বছর ধরে আপনার সাথে আর সে টিকতে পারতেছে না, সে মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে গেছে, এগুলো আপনাকে সে বলছে। তোটাই সে ইমোশনালি স্ট্রেস নাকি থাকে, যে সে যদি এরকম কন্টিনিউ করে 2-3 মাসে তাকে নাকি হসপিটালাইজড হইতে হবে। আমি 32 মানে এখন মনে হয়েছে আমার সংসার সেইভাবে শুরু করা উচিত। আমি 32। 32 বছর বয়সে তো মহিলাদের বাচ্চা নেওয়ার বয়স না, মহিলাদের বাচ্চা নেওয়ার প্রাইম বয়স হইতেছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত মহিলাদের ডিম্বাণু ম্যাচুরিটির দিকে যাইতে থাকে। 32 না 25 পর্যন্ত প্রাইম সময় তাদের। 25-এর পর মহিলাদের ডিম্বাণুর ডিমের কোয়ালিটি ডিটেরিয়েট করতে থাকে, এটা নোজ ডাইভ করে। 25 বছর বয়সের পর মহিলাদের ডিমের কোয়ালিটি নোজ ডাইভ করে, এবং আমরা তো এটা সবাই জানি 30-এর পর মহিলারা কনসিভ করতেই কষ্ট হয়ে যায়। আপনি 32 হয়ে গেছেন, আপনি 5-6 বছর আগে বিয়ে করছেন, এখন আপনি বাচ্চা নিচ্ছেন, আপনি ট্যুর মারানি করে বেড়াচ্ছেন। আপনি আমি 32, মানে আমার কাছে মনে হয়েছে এখন আমাদের সংসার ওভাবে শুরু করা উচিত। 6 বছর হয়ে গেছে, এখন এসে তার মনে হয়েছে এখন সংসার তার শুরু করা উচিত। বিয়ের 6 বছর পরে সে ওই লোক যখন মুভ অন করছে, এখন তার এসে মনে হইতেছে আমার সংসার শুরু করা উচিত। বলছি লাগলে আমি চাকরি ছেড়ে দেই, যেহেতু আমি বাইরে যাবো গা। লাগলে আমি চাকরি ছেড়ে দিই, যেহেতু আমি ভাবতেছি বাইরে যাবো গা। তখন সে দেশের বাইরে যাবে, তখন সে চাকরি ছাড়বে, এখনো ছাড়বে না। যেহেতু সে বাইরে যাবে সেহেতু সে চাকরি ছাড়তে রাজি। তা আপনার যদি বাইরে যাওয়ার প্রসেসই তো 2-3 বছর লেগে যায়, তার মানে 2-3 বছর আপনি চাকরি ছাড়বেন না, তার মানে আরো 2-3 বছর আপনি ওনার সাথে সংসার করবেন না। বাচ্চা কাচ্চা, হ্যাঁ আমি বাচ্চা কাচ্চা ইন্টারেস্টেড ছিলাম রিসেন্টলি, বিকজ আমি মনে করি যে আমি এখন ফাইন্যান্সিয়ালি কেপেবল, আমার মেন্টালি স্টেবল, আমি 32, মানে আমার কাছে মনে হয়েছে এখন আমাদের সংসার ওভাবে শুরু করা উচিত। ভাঙা কাজ কি জোড়া লাগে? যা করার তো করে ফেলছেন ক্ষতি, এখন সেগুলো বলে লাভ আছে যে আমি এখন বাচ্চা নিব, এখন চাকরি ছাড়বো? তাও চাকরি ছাড়বো, আবার আমার বিদেশে যাওয়ার যেদিন গতি হবে সেদিন আমি হইতেছে ওই মহিলা কোথায় জানি থাকে, ভদ্রলোক থাকে ঢাকায়। 3-4 দিনের গ্যাপ, আমি আসতে চাচ্ছি, ও বলতেছে না 3-4 দিনের জন্য আবার ইয়া করে কি করবা, মানে ঢাকায় এসে কি করবা, বাগেরহাটে আসো, বাগেরহাটে থাকো। যেদিন বিদেশ যাওয়ার গতি হবে সেদিন আমরা একসাথে বিদেশ গিয়ে একসাথে থাকবো, বিয়ের 10 বছর পর আমরা সংসার শুরু করবো, কিন্তু তোমাকে আবার অন্য কোথাও যাইতে দিব না। ভদ্রলোক 2-2.5 বছর ধরে ঝগড়া করতেছে এই বিষয় নিয়ে, তাতেও ওনার কোনো কিছু হয় না। এখন আরেক জায়গায় যখন সম্পর্কে জড়াইছে, এখন ওনার মনে হইতে শুরু করছে আচ্ছা এটা হচ্ছে তাদের মধ্যে ঘটনা। এই বদমাইশ, নারীবাদী বদমাইশ কোনো কিছু বলে নাই। আপনি যদি সত্য হইতেন, আপনি যদি সৎ হইতেন, যেটা ভদ্রলোক সৎ আমরা জানি, সবাই বলে বেড়াচ্ছে, আপনার যদি সততা থাকতো, সৎসাহস থাকতো, আপনি প্রকৃত চিত্র তুলে ধরতেন আমাদের সামনে, আমরা জাজ করতাম যে ভদ্রলোক যেই কারণে আপনার সাথে থাকতে চাচ্ছে না এটা লেজিট কারণ কিনা। আপনি ক্লিয়ারলি বলতেন যে আমি সংসার করি নাই, বিয়ে হয়ে গেছে 6 বছর, তার চাওয়া সে একটা সংসারী মানুষ, আপনি নারীবাদ মারানি, আপনি তাহলে বিয়ে না করতেন। কিন্তু না, আমি বিয়ে করছি, তার চাওয়া একসাথে থাকা, তার চাওয়া সংসার করা, তার চাওয়া বাচ্চা কাচ্চা নেই, কিন্তু 6 বছর হয়ে গেছে আমি কোনো কিছুই করি না, আমি না তার সাথে থাকি, না বাচ্চা কাচ্চা নেই, আমি সংসার করি না, কোনো কিছু করি না। এগুলো নিয়ে আমাদের মধ্যে কত 6 বছর ধরে মনোমালিন্য, যে মনোমালিন্য কত 2.5 বছর ধরে পিকে পৌঁছেছে। সকল তথ্য ওনার ভাষণ থেকেই সকল তথ্যগুলো বের করতেছি, এখন তুই লোকের ভাষ্যই শুনি নাই। যেটা পিকে পৌঁছেছে কত 2.5 বছরের ধরে, তারপর হইতেছে এই ভদ্রলোক বিচ্ছেদের পথে হাঁটছে এবং
এই কোনো কিছু আমি মানুষের সাথে শেয়ার না করে সকল কিছু চেপে গিয়ে একটা বদমাইশি ভার্সন উপস্থাপন করে ফেসবুকের মতো এসে মবদেরকে ডাকতেছি যে আমার এত ফ্যান ফলোয়ার, আমি তারপরও খাইয়ে দিতে পারতেছি না, এত মব আমরা, তারপর আমি তার কিচ্ছু করতে পারতেছি না, পারতেছি কিচ্ছু করতে। এই যে আমাকে এত মানুষ চিনে, ওর তো ফেসবুকও নয়, ওর তো কিচ্ছুটা করতে পারতেছি না, আমরা কিচ্ছু করতে পারতেছি তো না।